স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে মিরাকি হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরগুলো শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলো শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরগুলো, আলোচিত যে খবরগুলো, সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে, আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে তাদের মূল্যবান বিশ্লেষণগুলো জানান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন। জিয়াউল কবির সুমন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ঠিক এই মুহূর্তে আসলে অনেকগুলো খবর রয়েছে, কিন্তু সেই সমস্ত খবরগুলোর প্রত্যেকটাতে আমরা এক ধরনের বিষাদের সুর পাচ্ছি। কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদিন আগেও সশরীরে ছিলেন এই পৃথিবীতে, কিন্তু এখন আদর্শিকভাবে আছেন। সেই আদর্শটাকে সামনের দিনে টেনে নিয়ে যাওয়াটা আসলে কতটা চ্যালেঞ্জিং, কতটা দায়িত্বে, সেটা নিয়ে নিশ্চয়ই আলাপ করবে এবং বেশ কিছু খবর আছে সেগুলো নিয়েও আশা করি আপনার চমৎকার বিশ্লেষণ আমরা শুনতে পাবো। এবং দর্শক বলে রাখি, এই আয়োজনের পুরোটা সময় জুড়েই অতিথিরা পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আগে জানিয়েছি সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন আমার সঙ্গে আছেন এবং এই আলাপে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি আমাদের সঙ্গে আছেন। আপনাদের বোধ করি এখানে পেয়ে যাব এবং অনেক ধন্যবাদ সময়টা আমাকে দেওয়ার জন্য রাতের বেলায়। এবং জিয়াউল কবির সুমন, আপনার কাছে শুরুতে একটু জেনে নিতে চাই, মানে তারেক রহমানের একটি বক্তব্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি বক্তব্য, যেখানে মায়ের পথ চলা থেমেছে সেখান থেকেই পথযাত্রাটাকে এগিয়ে নিতে চেষ্টা করব। তারেক রহমানের বক্তব্যটা আসলে বলা যেতে পারে শোক থেকে শক্তিতে রূপান্তরিত হওয়ার যে পরবর্তী মানসিকতা বোঝা গেল, কিন্তু রাজনীতির যে পথ, সে পথটা তো অনেক কঠিন, অনেক প্রজ্ঞা নিয়ে পথ চলতে হয় এবং বেগম খালেদা জিয়ার যে আদর্শিক জায়গাটা, সেটা ধারণ করে একটা ঐতিহাসিক নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি এবং দেশেও হতে যাচ্ছে। সেটা সব কিছু মিলে কী ধরনের চ্যালেঞ্জ, কী ধরনের চাপ আসলে তারেক রহমানের কাঁধে, আপনি অন্তত আপনার সাংবাদিকতার চোখ দিয়ে যেটা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে গত ২-৩ দিনে ঢাকায় যে গণমাধ্যম যেগুলো আছে, কোনো নিউজ নেই। বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো নিউজ নেই। এবং তিনি এমন একটা পর্যায়ে, এমন একটা অবস্থায়, এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন, আসলে তার বিকল্প বা এসব কিছু চিন্তাও করা যায় না। তারপরেও এটাই পৃথিবীর নিয়তি যে আপনি জন্মিলে মৃত্যু বরণ করতে হবে। আর যেটা বললেন যে চেয়ারপারসনের, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কি কি চ্যালেঞ্জ যেগুলো, তো সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কী করতেন, তিনি কিন্তু ছোটোখাটো বিষয়ে কিন্তু খেয়াল রাখতেন। তিনি সিনিয়র নেতাদের মূল্যায়ন করতেন। তিনি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তার যে দলীয় নেতাকর্মী যারা আছেন তাদের খোঁজ খবর নিতেন এবং কোথায় কি ঘটনা ঘটছে সব কিছু কিন্তু আপডেট থাকতেন উনি। তারপরে তিনি ইসলামী দলগুলোকেও তিনি গুরুত্ব দিতেন। তো এছাড়াও আরও অনেক বিষয় আছে। তো সামনের দিনগুলোতে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ধরেন যে পজিশনে, তার যে হাইট, তিনি যে জাতির অভিভাবক তুল্য একটা পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন, তো সেই জায়গাটাতে তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার মায়ের যে অসমাপ্ত কাজগুলো এবং তিনি যা যা করেছিলেন, যেভাবে দল চালিয়েছেন, সেগুলোই ফলো করে যেতে হবে। এবং তার জন্য এক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো আসবে। বিশেষ করে আপনি বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কোন দল দেখা যাচ্ছে বিভিন্ন দলীয় নির্দেশ অমান্য করে অনেকে প্রার্থী হচ্ছেন, আবার তাদেরকে বহিষ্কারও করা হচ্ছে। তো এই সামনের দিন যত যাবে এই চ্যালেঞ্জগুলো কিন্তু আস্তে আস্তে আসবে এবং নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু সামনে আসবে এবং এগুলোকে অ্যাড্রেস করতে হবে করেই তারপরে, অর্থাৎ সমস্যা কিন্তু আপনি জিয়ে রাখলে হবে না, সমস্যা আপনাকে মিটিয়েই আপনার সামনে দল পরিচালনা করতে হবে এবং তাহলেই কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি হয়তো আসতে পারে। আমি রাজনীতি বিশ্লেষক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্তর কাছে যাব, তবে তার আগে ছোট করে একটা বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছে, যেটা আমি একই সঙ্গে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্তর কাছেও জানার চেষ্টা করব। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, উনি মধ্যপন্থা রাজনীতিতে বিশ্বাস করতেন এবং একই সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতিতে বিশ্বাস করতেন। এই দুটো জিনিস এই সাম্প্রতিক সময়ের জন্য কতটা চ্যালেঞ্জিং? মানে এখন তো সবাইকে কোনো না কোনো পক্ষ বেছে নেওয়ার জন্য প্রলুব্ধ করা হয়। দেখেন, এই জন্যই কিন্তু তিনি জাতির অভিভাবককে তিনি ওই পর্যায়ে ওনাকে নিজে নিয়ে গিয়েছিলেন, কারণ ওনাকে সবাই ওনার এই
মধ্যপন্থার কারণে। আর আপনি কোরআন ফলো করেন, সেখানেও কিন্তু মধ্যপন্থার কথাই বলা হয়েছে, বারবার বলা মানে হয়েছে। এগ্রেসিভ হওয়া যাবে না, আপনার সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অ্যাকোমোডেট করতে হবে, সবার মতামতকে গুরুত্ব দিতে হবে। তো আপনি যেটা বললেন যে বিএনপি চেয়ারপারসনও কিন্তু এই কাজগুলোই করতেন, এবং তার যেই বিশেষ করে যেটা বললেন যে মধ্যপন্থা, এটাই কিন্তু এখন এই সময়ের দরকার। কারণ কিছু হলে আমরা দেখছি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, আজকে বিটিআরসি ভবনে সেখানে হামলা হয়েছে, সেটা অবশ্য তাদের ব্যবসায়িক কারণে। তো যেটা হয়, মানে এই মুহূর্তে এখন বাংলাদেশের যে ট্রানজিশন সময়টা চলছে, এটা পারফেক্ট যে ওনাকে ফলো করা, ওনার যেই আইডিওলজি সেটা ফলো করা, মধ্যপন্থায় থাকা, অ্যাগ্রেসিভ না হওয়া। দেখুন, আরেকটি বিষয় ছিল কূটনীতিক। এখন আমাদের ক্ষেত্রে না কেন যেন বলা হতো যে চীনপন্থী, মার্কিনপন্থী, নানা কিছু, কিন্তু এই সমস্ত পন্থাগুলো মাথায় রেখে সবার আগে বাংলাদেশ এই স্বার্থটাকে স্টাবলিশ করা, এই যে চৌকস দক্ষতাটা দেখিয়েছেন বেগম খালেদা, যে আমরা আসলে উনি যেদিন মারা গেলেন সেদিন আমরা ওনার যে জীবনের একটা বড় অংশ পড়ছিলাম, এবং পড়তে গিয়ে বিস্মিতভাবে আমরা লক্ষ্য করলাম যে এই তথ্যগুলো আসলে আমাদের কাছে পৌঁছায়নি বা জানতে দেওয়া হতো না। তরুণ প্রজন্মে অনেকে জানেই না, আসলে বিষয়গুলো গোপন রাখা হয়েছিল সচেতনভাবে। আমরা সেই জায়গাটা নিয়ে আপনার কাছে আলাদা করে একটু জানার চেষ্টা করব, কারণ আপনার বিশ্লেষণটা খুব জরুরি, কারণ মাঠের সাংবাদিকতা আপনি করেছেন, খুব কাছ থেকে আসলে বিষয়গুলো দেখেছেন। আমি সেটা নিয়ে কথা বলবো। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। দুদিন আগেও আপনার সঙ্গে আসলে পাশাপাশি বসে কথা বলার সুযোগ হয়েছিল, এবং তখন আসলে বেগম খালেদা জিয়া শারীরিকভাবেই পৃথিবীতে ছিলেন, এবং এখন তিনি আদর্শিকভাবে আছেন, এবং সেই আদর্শিকভাবেই রাজনীতিবিদরা থেকে যান। কারণ যে পথ চলা, যে কঠিন পথ চলা, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি তো অনেক কঠিন একটা বিষয়, এটা আপনারাও ভালো জানেন। আমি কেবল একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, তারপরে আমি বিরতি থেকে ফিরে এসে একটু লম্বা আলোচনায় যাব। সেটা হচ্ছে মধ্যপন্থা রাজনীতি এবং ভারসাম্যপূর্ণ কূটনীতি, যেটা বেগম খালেদা জিয়া খুব সুনিপুণভাবে চেষ্টা করে গেছেন। এই সময়টাতে তারেক রহমানের জন্য এই পথে হাঁটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? কোন কোন জায়গায় আসলে ওনাকে বড় চাপ ফেস করতে হতে পারে, কারণ অনেক প্রত্যাশা তার উপরে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আলোচনায় সুমন ভাই আছেন এবং অন্য ফুকন ভাই আছেন, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। জি, হ্যাঁ, এটা ঠিক যে বিএনপিতে কার্যত গতকাল থেকে ফুল ফ্লেজেড থার্ড জেনারেশন বা তৃতীয় পর্যায়ের নেতৃত্বের তার দেশপ্রেম, ভিশনারি স্টেটমেন্ট সুলভ যে রাষ্ট্র পরিচালনা এবং সততা, এই সব নিয়ে মধ্যপন্থার গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি ইনক্লুসিভ রাজনীতি এবং একটা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক বিষয়টা মাথায় রেখে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তার আপোষহীন অবস্থান, গণতন্ত্রের প্রতি তার কমিটমেন্ট এবং জীবনের ঝুঁকি নিয়েও গণতন্ত্রের জন্য আপোষহীন ভূমিকা নেয়া, সব মিলিয়ে সর্বশেষ তার বিদায়ের সময় এই যে বা মানুষের সমুদ্রের মতো মানুষের ঢল তার জানা যায়, এটা প্রমাণ করে তার রাজনীতি, তার অবস্থান, তার সততা, তার দেশপ্রেম, তার আধিপত্যবাদী বিরোধী যে অবস্থান, এটি মানুষ গ্রহণ করেছিল। এই জানা যায় শুধু সব যে বিএনপির নেতাকর্মীরাই ছিলেন তা না, এর বাইরে দেশের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সেটাই প্রমাণ করে যে দেশের সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছিলেন। ফলে তারেক রহমান এই দুইটা চাপ মাথায় নিয়ে, কিন্তু দুইটা বিষয় মাথায় নিয়ে তাকে রাজনীতিতে এগিয়ে যেতে হচ্ছে। এক হচ্ছে তাকে এমনভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেটা করতে হবে, দল পরিচালনা করতে হবে, যাতে মানুষ তার কাজে আচরণে কিছুতে বলতে না পারে যে জিয়াউর রহমানের সন্তান তো এমন হবার কথা ছিল না, কিংবা বেগম খালেদা জিয়ার সন্তান তো এমন হবার কথা ছিল না। ফলে এই দুইজনের সন্তান হওয়ার যে লিগেসি, এটা তাকে বহন করে নতুন প্রজন্মের যে চাওয়া, নতুন যে বৈশ্বিক রাজনীতি, নতুন যে অর্থনীতির স্ট্রাকচার, নতুন প্রজন্মের যে কর্মসংস্থান সহ বিভিন্নমুখী চাওয়া, বাংলাদেশে আধিপত্য বিরোধী বাংলাদেশপন্থী রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়া, এরকম অসংখ্য মানুষের বিভিন্ন রকমের চাওয়াকে অ্যাকোমোডেট করে তার বাবা এবং মায়ের পথ ধরে তাকে এগিয়ে যেতে হবে। ফলে এটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা রেখে বাংলাদেশপন্থী রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা বেগম খালেদা জিয়া করেছেন, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, তাদের উত্তরসূরি হিসেবে নিজেকে আরো যোগ্য করে এতদিন রাজনীতির ময়দানে তিনি যোগ্য করেছেন, সেভাবে এগিয়ে যাবেন। ফলে তার প্রতি তার চ্যালেঞ্জ অনেক,
তার প্রতি মানুষের প্রত্যাশা অনেক, দেশবাসী তার দিকে তাকিয়ে আছে। কারণ ভবিষ্যৎ বাংলাদেশে যদি বিএনপি ফেল করে, তারেক রহমান ফেল করে, তাহলে বাংলাদেশ ফেল করবে। সুতরাং এই যে মধ্যপন্থার ডানের বামে, বামের ডানে, অর্থাৎ এই পজিশন নিয়ে এগিয়ে চলা বিএনপি, তারা যদি দল এবং দেশকে ঠিক রাখতে না পারে, তাহলে এই দেশ ফেল করবে। একটা বিষয় তো প্রমাণিত কিছুটা হলেও, হয়তো আপনি একমত হবেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, 17 বছর 3 মাস 22 দিন দেশের বাইরে থেকে অনলাইনের মাধ্যমে দলকে কানেক্টেড রেখে উজ্জীবিত করে দেওয়ার তো একটা বড় ধরনের রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক পরিকল্পনার ব্যাপার। সেই পরীক্ষা তো পাশ করে গেলেন তারেক রহমান যখন। ডেফিনেটলি সেটি করেছেন বলেই তো আপনি দেখেন তারেক রহমান সাংঘাতিকভাবে প্রশংসিত হচ্ছেন। গত কয়েক বছর ধরে তার বক্তব্য, তার আচরণ, দল পরিচালনা, দলকে ইউনাইটেড রাখা, দলকে ভবিষ্যৎমুখী করা, আধুনিক শক্তিশালী একটা কর্মী নির্ভর দলে পরিণত করা, এই সব তো তিনি করেছেন। ম্যাডাম খালেদা জিয়াকে যে বিনা দোষে মিথ্যা মামলায় জেলে পুরে রাখা, তার অসুস্থতা, সব মিলিয়ে তিনি চেয়ারপারসনের পদে থাকলেও তিনি ছিলেন অনুপ্রেরণা, তিনি ছিলেন শক্তি, তিনি ছিলেন ঐক্যের প্রতীক, তিনি ছিলেন জাতীয় অভিভাবক। কিন্তু দলের যে রাজনীতি সেটা কিন্তু পরিচালনা করেছেন তারেক রহমান। তারপরে তিনি যখন দেশে আসলেন 25 তারিখে, সেদিন তিনি যে বক্তব্য দিয়েছেন, যে পরিমিতিবোধ, যে প্রতিহিংসা না দেখানো, ইনক্লুসিভ পলিটিক্সের দিকে যেই আহ্বান এবং সবাইকে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাবার যে আহ্বান, কারো প্রতি বিষোদ্গার না করা, এই সব সাংঘাতিকভাবে এবং পরিমিতিবোধ এবং সংক্ষিপ্ত বক্তব্যে সমগ্র বাংলাদেশকে তুলে ধরা, এইসব কিন্তু প্রশংসা কুড়িয়েছে। ইভেন বেগম খালেদা জিয়ার জানা যায় তিনি যে খুবই সাদামাটা ভাবে একজন মুসলিম সাধারণ পরিবারের সন্তান তার মাকে বা বাবাকে হারালে ঠিক যতটুকু আবেদন করেন তার দেনা পাওনা দিয়ে দিবেন, তার জন্য ক্ষমা চাওয়া সবার কাছে, তিনি শুধু এটুকু বলেই যে থেমে যাবেন, এটাও অনেকের কাছে কিন্তু হয়তো প্রত্যাশিত ছিল না। কিন্তু এই অপ্রত্যাশিত ভালো ভূমিকাটি তিনি রেখেছেন। ফলে দল পরিচালনা, তার আচরণ, তার পরিমিতি বোধ, তার পারিবারিক শিক্ষা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে ধারণ করে তাদের রাজনীতিকে, তাদের পারিবারিক শিক্ষা, তাদের আচরণ, তাদের ভদ্রতা, তাদের প্রতিহিংসা পরায়ণতার বাইরে ইনক্লুসিভ পলিটিক্সের দিকে এগিয়ে যাওয়া, সেগুলি ইতিমধ্যে তিনি প্রমাণ দিয়েছেন। ফলে দেশবাসীর সাংঘাতিক ভালোবাসা ইতিমধ্যে তিনি পেয়েছেন। কিন্তু চ্যালেঞ্জ হলো এটা ধরে রাখা। এই হঠাৎ করে এই পরিবর্তিত বাংলাদেশে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষা তৈরি করতে, ধরে রাখতে চাইলে তাকে ভবিষ্যতে এগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক পলিসি নিতে হবে। বিশেষ করে তিনি একা তো দেশ বা দল চালাতে পারবেন না, তার দলের নেতা কর্মীদেরকে এটা মাথায় রাখতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষ যে ভালোবাসা দেখিয়েছে, তারেক রহমানকে যদি আমরা সহযোগিতা না করি এবং তার চাওয়ার যে বাংলাদেশ, তার মা বাবার চাওয়ার যে বাংলাদেশ, আমাদের সেরকম বাংলাদেশ নির্মাণে যদি তার দলের নেতা কর্মীরা সহযোগিতা না করে তাকে, তার কথা মতো বিভিন্ন যে অনাকাঙ্ক্ষিত যে আচরণের অভিযোগগুলি দলের নেতা কর্মীদের বিরুদ্ধে আসে, সেইগুলি যাতে না করেন, দলকে ঐক্যের দিকে রাখেন, অন্য দলের প্রতি যাতে সহনশীল এবং ভদ্র আচরণ করে একটি গঠনমূলক রাজনীতি নিয়ে এগিয়ে যেতে পারেন, এগুলি যদি না করেন, এইটা কিন্তু তার একার পক্ষে একদম। মানে এখানে প্রথম দিন 25 তারিখে এসে তিনি যে কথাটা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং এই প্ল্যানটা আসলে বাংলাদেশের জন্য এবং এই পরিকল্পনা আপনাদের সবার জন্য এবং আপনাদের সবার সাপোর্টও আমাদের প্রয়োজন আছে, এই বিষয়টা তিনি স্পষ্ট করেছেন। আমি সেটা নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো। আমি বিরতির আগে জনাব জলকবি সুমন আপনার কাছে ছোট একটা বিষয়টি জানতে চাই। মানে এই তারেক রহমানকে যারা দেখেছেন 17 বছর পরে প্রত্যাবর্তনের পর, সবাই বলছেন তিনি ব্যতিক্রমী, তিনি অনেকটাই পরিণত এবং অনেকটাই প্রজ্ঞাবান, এবং যেটা আসলে ডাক্তার শান্ত বললেন যে পরিমিতিবোধ। কারণ রাজনীতির যারা করেন, রাজনৈতিক ব্যক্তিদের, তাদের ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন যে তারা যখন মাইকের সামনে দাঁড়ান তখন একটা লম্বা সময় কাটিয়ে ফেলে, কথা বলার লোভ সংবরণ করতে পারেন না। এই জায়গাটাই উনি খুব ভালো মতো সামলেছেন। উনি জানেন যে কতটুকু বলতে হবে এবং কোথায় থামতে হবে। হ্যাঁ, আপনার কি মনে হয় মানে বাংলাদেশের রাজনীতির জন্য কতটা ভিন্ন মাত্রা যুক্ত? আমরা 2002-এ তারেক রহমান বিএনপির রাজনীতিতে প্রত্যক্ষভাবে, মানে পদ সহ সিনিয়র যুগ্ম মহাসচিবের পদে আসেন।
তো এরপরে তার আগেও কিন্তু 91 সালে তিনি কিন্তু দলকে বিভিন্নভাবে নির্বাচনের সময় কিন্তু উনি কাজ করেছেন, এবং 2002-এর একের নির্বাচন, যেটা একের নির্বাচনও তিনি প্রত্যক্ষভাবে, তখন বনানীতে হাওয়া ভবন ছিল, সেখানে বসে তিনি কিন্তু তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন। এবং তারই ফলশ্রুতিতে 2001-এর শেষে অক্টোবরে বিএনপি বেশ ভালো ফল করে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। তো সেই 2002-এর আগের যে তারেক রহমান বা ওই সময়টা আমরা যেটা দেখেছি, তিনি এমনি বরাবরই কথাবার্তা কম বলতেন। তো এবং আমরা নিজেও ওনাকে, উনি ড্রাইভিং খুব পছন্দ করতেন, উনি ড্রাইভ করতে পছন্দ করতেন, বিভিন্ন জায়গায় লং ট্যুরে, তখন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতেন, তো সেটা তিনি নিজেই ড্রাইভ করতেন। এছাড়াও আমরা দেখেছি যে 2002-এর পরে তিনি কিন্তু আপনার ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন, বিএনপি তৃণমূল প্রতিনিধি সম্মেলন এগুলো করেছেন সারা বাংলাদেশে। তো করতে গিয়ে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল, এবং এর এক পর্যায়ে গিয়ে তিনি কিন্তু একটা টার্গেটে পড়ে যান, এবং যারা আধিপত্যবাদী শক্তির যারা ধারক বাহক, তারা কিন্তু তাকে টার্গেট করে এবং তার মিডিয়ার মাধ্যমে তার যেই চারিত্রিক অ্যাসাসিনেশন যেটা, সেটা করে, এবং একটা পর্যায়ে 1/11-এর ঘটনা সবাই জানা, এবং তারপরে তিনি গ্রেফতার হলেন, 17 বছর দেশের বাইরে চিকিৎসা এবং দল পরিচালনা করলেন, তো সব, এবং ফেরত আসলেন। তো এই সব কিছুর মধ্যেই তারেক রহমানের মধ্যে কিন্তু একটা ম্যাচুরিটি অনেক গ্রো করেছে। সেটা হচ্ছে যেটা বললেন যে কথাবার্তার ক্ষেত্রে তিনি অত্যন্ত সংযত, এবং কোথায় থামতে হবে সেই জিনিসটা, এবং তিনি তার মায়ের কাছে কিন্তু একটা মা বাবা, ওনার বাবাও কিন্তু কম কথা বলতেন, বক্তৃতায় হয়তো লিমিটেড, কিন্তু ওইভাবে যে খুব বেশি কথা বলতেন ওনারা তা কিন্তু না। খালেদা জিয়া কিন্তু একদম অত্যন্ত কথাবার্তা কম বলতেন উনি, এবং যতটুকু প্রয়োজন, এবং একই জিনিস তারেক রহমানের মধ্যে আছে। এবং ওনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ওনারা কিন্তু কখনোই ওনাদের বক্তব্যে প্রতিহিংসা চরিতার্থ হয় এরকম কিছু। আমি বিশেষ দিক নিয়ে একটু আলাদা করে, একটু বড় করে শুনতে চাই। ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, একেবারে ছোট বিরতি, ফিরে এসে আমরা এখান থেকে আলাপটা শুরু করব। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সঙ্গে থাকবে। একে একে শিরোনামগুলো দেখে নিলাম দর্শক, অন্যান্য গণমাধ্যম যা যা শিরোনাম করেছে সেগুলো একটা ধারণা পেলাম, এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সময়টা দিচ্ছেন। আমি নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবো, তবে তার আগে জিয়াউল কবির সুমন, আপনার ওই বক্তব্যটা একটু শেষ করে নেবেন আর কি। যেটা বলছিলাম, তো ওনারা দেখবেন যে উনি কিন্তু দেখবেন যে মানে উত্তরাধিকার সূত্রে কিন্তু এই জিনিসটা পেয়েছেন, এবং ওই অন্য কারোর প্রতি বিদ্বেষ বা হিংসা বা প্রতিহিংসার রাজনীতি কিন্তু, রাজনৈতিক বক্তব্য কিন্তু তিনি দেননি, বেগম খালেদা জিয়াও কখনোই দিতেন না। এই যে তার প্রতি এত নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, মিথ্যে মামলা এত কিছু করা হয়েছে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তার 2 সন্তান, একজন প্রথমে সিঙ্গাপুরে যান, আরেকজন ইউকেতে, তারপরেও কিন্তু এই যে এত বছরে কিন্তু তিনি কিন্তু পরে মালয়েশিয়ায় যান, তো তারপরেও কিন্তু তিনি কিন্তু কখনোই এই যে 5 তারিখের যেই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান ঘটলো, সেখানেও কিন্তু তিনি কিন্তু একটা বক্তৃতা দিয়েছেন, এবং ছোট্ট একটা, সেটা হসপিটালের বেডে বসে, এবং তিনি সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলেছেন। কখনোই কিন্তু তিনি কেন আমাকে এই করেছে সেটা শাস্তি চাই, এই চাই সেই চাই কিন্তু বলেননি। অপরদিকে আপনি যদি খেয়াল করেন, যারা পরাজয় শক্তি, তাদের নেত্রী কিন্তু এখনও বসে বসে সেখান থেকে গাইডলাইন দিচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এই হচ্ছে বেসিক পার্থক্য। আসলে মানুষ মূলত শান্তিপ্রিয়, তারা শান্তি চায়, তারা দেখেন যে আচরণ কার কেমন, এই সব কিছু কিন্তু একটা পার্ট। হ্যাঁ, আপনি আর যেটা তারেক রহমানের বক্তব্য যেটা বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, উনি কিন্তু এমনি কথাটা বলেন নাই। আমি ব্যক্তিগতভাবেও খবর নিয়েছি, সেটা হচ্ছে তিনি বেশ কয়েক বছর থেকেই তারা কিন্তু সেখানে সেক্টর ওয়াইজ, ইউকেতে তারা বেশ যারা পড়াশোনা করে লার্নেড, তারা কিন্তু তাদের নিয়ে এই হেলথ সেক্টর, তারপরে শিক্ষা, তারপরে কর্মসংস্থান, কোথায় কি হবে, কিভাবে কি করবে, বাংলাদেশে কোনটা করলে ভালো হবে, ইউকের সাথে বাংলাদেশে কী হবে, সেখানে এক্সচেঞ্জ করবে, তো সব কিছু নিয়ে কিন্তু ওনারা কিন্তু ওনাদের পলিসি ওনারা তৈরি করে রেখেছেন, এবং সেটাই হয়তো উনি তার বক্তব্যে জাস্ট একটু ইঙ্গিত দিতে চেয়েছেন যে উই হ্যাভ এ প্ল্যান। তো মোটা দাগে এই, আর পরে হ্যাঁ, আমরা একটু কথা বলি। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আমাদের সঙ্গে আছেন, এবং জিয়াউল কবির সুমন, আপনি এই আলোচনার সঙ্গে আছেন, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। জনাব খায়রুল কবির খোকন, প্রথমত ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাকে সময়টা দিচ্ছেন, এবং আজকে যখন আমরা দিনভর
প্রতিবেদন তৈরি করছিলাম, খবরগুলো সংগ্রহ করছিলাম, এবং আমরা আজকে দেখলাম যে গতকাল সাধারণ মানুষের অনেকেই বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা নিবেদন করার চেষ্টা করেও করতে পারেননি, কারণ প্রচুর মানুষের উপস্থিতি ছিল, এবং সেই সুযোগটা আসলে আজকে অনেকে নিয়েছেন। সেখানে গেছেন এবং তারা সেখানে গিয়ে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, এবং একই সঙ্গে তারা আক্ষেপও করেছেন। তারা চেয়েছিলেন, অনেকের কণ্ঠে আমরা এটা বলতে শুনেছি যে একটা ঐতিহাসিক নির্বাচন সামনে, সেই জায়গাটাতে উনি থাকলে খুবই ভালো হতো, কারণ দিনাজপুর সদর 3 আসনটা আসলে তিনি নিজেই লড়তেন, এবং যেহেতু তিনি কখনো নির্বাচনে হারেননি, কাজে এই আসনটাতে তিনিই থাকতেন। অন্তত সেখানকার নারী ভোটাররা সেই উদ্দীপনার মধ্যে ছিল। এখন সবাই আসলে যেই বিষয়টা বলছেন, দলের মধ্যে শৃঙ্খলা আনাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ, এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের মনোবলটাকে ফেরানো, কর্মীদের মনোবলটাকে ফেরানো। আপনি নেতা হিসেবে এই দুটো জায়গাটাকে কিভাবে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে বোধহয়, আমরা একটু পুনর্স্থাপনের চেষ্টা করি, এবং এই জায়গাটা উনি আসলে আমরা আলাপ করব। তবে যেহেতু আলাপটা শুরু করলাম, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনার কাছে করে ফেলি, তারপর নিশ্চয়ই খায়রুল কবির খোকন আসলে তার কাছে এটা জানার চেষ্টা করব। একটু বলবেন ডাক্তার সায়ন্ত, মানে নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধর মধ্যে আনা এবং ভোটার যারা ভোট দেবেন, যারা খুব উৎসাহী ছিলেন, তাদের মনোবলটাকে ফিরিয়ে আনা, দুটো সমান্তরালে নিয়ে যাওয়া একজন নেতার জন্য কতটা চ্যালেঞ্জিং এখন এই মুহূর্তে? ডেফিনেটলি চ্যালেঞ্জিং তো বটেই। তার ম্যাডাম খালেদা জিয়া যে রাজনীতি করেছেন, তারপরে তারেক রহমান গত কয়েক বছর ধরে দলকে যেভাবে ঐক্যবদ্ধ করে একটা আধুনিক জনকল্যাণমুখী রাজনীতির দিকে নিয়ে যেতে চেয়েছেন, দলের অনেক নেতা কর্মী তার সেই আবেদনটাকে দায়িত্ব হিসেবে মনে করেনি বলেই সাম্প্রতিক কালে গত 1.5 বছরের গণ অভ্যুত্থানের পরে দলের বেশ কিছু নেতা কর্মীর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ উঠেছে, এবং তাকে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তার শক্তি জুগিয়েছে, তার কথা মতো আন্দোলন করেছে, অনেক ঝুঁকি নিয়ে মাঠে ছিল এমন নেতাদেরকেও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়েছে। এটা তো তারও কষ্ট লেগেছে নিতে, কিন্তু নিতে হয়েছে। যদি দল শৃঙ্খলার মধ্যে থাকতো, নেতারা যদি ম্যাডাম খালেদা জি এবং তারেক রহমানের যে চাওয়া, দেশ কিভাবে গড়বেন, দল কিভাবে গড়বেন, সেই চাওয়ায় যদি পরিপূর্ণভাবে সাড়া দিত, তাইলে এই দুঃখজনক ঘটনাগুলি ঘটতো না। সেই দিক থেকে একটা চ্যালেঞ্জ তো আছেই, শৃঙ্খলা ফিরিয়ে আনা, চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা, দলের কিছু কিছু নেতার কারণে দলের উপর যে কালিমা লেপন হয়, সেই নেতাদেরকে এখান থেকে নিবৃত করা, অথবা যারা নিবৃত হয় না তাদেরকে দল থেকে সাইড করে দেয়া বা বের করে দেয়া, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, এইসব তো অনেক বড় চ্যালেঞ্জ নির্বাচন সামনে। আরেকটি হচ্ছে দলকে ঐক্যবদ্ধ রাখা। দলের প্রার্থী হতে চায় অনেক, বিএনপি বড় দল, তাদের প্রত্যেকটা নির্বাচনী আসনে অন্তত 5 থেকে 10 জন করে নেতা আছে যারা সংসদ সদস্য হবার যোগ্যতা রাখেন, কিন্তু সবাইকে তো দল দিতে পারে না। একজনকে দিলে সেইখানে অন্যরা যদি দলের সেই নির্দেশ না মেনে দলের বিরুদ্ধে অবস্থান নেন, সেটাও দলের শৃঙ্খলাকে নষ্ট করে এবং দলের বিজয়ের পথকে একটু হলেও দুরূহ করে তোলে। ফলে এইটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির দিকে মানুষ তো তাকিয়ে আছে। তারেক রহমানের চাওয়াটা আমরা বুঝতে পারি, কিন্তু তার চাওয়ায় যদি আমরা সাড়া না দেয়, দলের নেতাকর্মীরা সাড়া না দেয়, তাহলে কিন্তু এটা পরিষ্কার। আমি নেতাকর্মীদের কথা শুনলাম, এবার যদি ভোটারদের কথা বলেন, কারণ তারাই তো মূল ফ্যাক্টর। জি না, ভোটারদের আস্থা তো দলের আচরণের উপর নির্ভর করে। দলের আচরণ যদি গ্রহণযোগ্য হয় ভোটারদের কাছে, তাহলে অটোমেটিক্যালি তাদের আস্থাটা বাড়বে। বাংলাদেশে গত কয়েকটি নির্বাচনে যে ভোটাররা ভোট দিতে পারেননি, তারা তো এই গণঅভ্যুত্থানে এতগুলো জীবন হানির পরে, এত সম্পদ হানির পরে, এত ঝুঁকি নিয়ে 16টা বছর মামলা হামলা গুম খুনের মধ্য দিয়ে দলকে এবং গণতন্ত্রকে টিকিয়ে রেখে বা পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, তার শেষে যে নতুন বাংলাদেশ, সেইখানে মানুষের চাওয়া তো একটু ভিন্ন রকম। সেই ভিন্ন রকম চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে যদি দলের শীর্ষ পর্যায়ে সে পর্যায়ে আছে, তাদের বক্তব্য, তাদের কাজ, তাদের ভূমিকাতে মানুষ সন্তুষ্ট, কিন্তু দলের কর্মীরা যদি সেই ভূমিকাটা ক্যারি করে,
তখন ভোটাররা আস্থা পাবে যে হ্যাঁ, আমরা এত বছর ভোট দিতে পারিনি, এবার ভোট দিতে পারছি, এবং আমাদের এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে আমার ভোটটা ভূমিকা রাখছে। আস্থাটা তো দলের আচরণ এবং তাদের ভূমিকার উপর নির্ভর করে, কিন্তু আমি আশাবাদী যে তারেক রহমান যেহেতু দীর্ঘদিন ধরে স্টাডি করেছেন দলকে, দেশ পরিচালনার জন্য বিদেশে বসে তিনি বিদেশের উদাহরণগুলি গ্রহণ করেছেন এবং সেটাকে বাংলাদেশি ইতিবাচকভাবে কিভাবে বাংলাদেশের মতো করে ব্যবহার করা যায় সেসব নিয়ে ভেবেছেন। সেই প্ল্যান নিয়ে তিনি এগোচ্ছেন। তার সহকর্মীরা নিশ্চয়ই ইতিমধ্যে তার পালস বুঝতে পারছেন এবং কিছু কিছু ব্যত্যয় ঘটলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এগিয়ে নিতে পারবেন। ফলে ভোটারদের, দলের নেতাকর্মীদের সকলের আস্থা যেটুকু এখনো ব্যত্যয় আছে সেটা ফিরে আসবে অচিরেই, নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু হলেই। চমৎকার। আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আমি খায়রুল কবির খোকন তাকে যখন যুক্ত করতে পারবো আশা করি তখন আরও বিস্তারিত জানার চেষ্টা করবো এই পয়েন্টে নিয়ে। আমরা একটা খবরও সারাদিন ধরে দেখছি, সেটা হচ্ছে এস জয়শঙ্কর তিনি শ্রদ্ধা নিবেদন করতে যখন আসলে বাংলাদেশে এসেছিলেন তারপর থেকে আলাপ হচ্ছিল যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কে টানাপোড়েন, সেই টানাপোড়েনের জায়গাটা আসলে ঠিকঠাক হবে কিনা, যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আপাতত এতদূর না ভাবাটাই ভালো। আমি তারপরেও সেই অংশটা নিয়ে কথা বলবো একটু পরে। খায়রুল কবির খোকন, প্রথমত একটা বিষয় একটু বলবেন, আপনারা যারা সিনিয়র নেতাকর্মীরা আছেন তাদের ক্ষেত্রে চাপটা একটু বেশি। প্রথমত শোকস্তব্ধ আপনারাও, সেই শোককে তো সামলাতেই হচ্ছে, পাশাপাশি তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা আছেন তাদেরকে শৃঙ্খলায় আনার এবং ভোটারদের যারা আসলে একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছিলেন ভোট দেবেন বলে, তাদেরও তো একটা মনোজাগতিক টানাপোড়েনের মধ্যে তারাও আছে, তাদেরকে তো চাঙ্গা করতে হবে। দুটো দিক আপনার রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে বলবেন কতটা কঠিন আপনাদের জন্য এবং কতটা করতে পাচ্ছেন আসলে। ধন্যবাদ। আমাদের প্রিয় নেত্রী, আমাদের জাতির অভিভাবক, আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, তিনি আমাদের গতকালকে তিনি লক্ষ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি চিরবিদায় নিয়েছেন এবং তিনি তার যে কালকে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমাদের সকল বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, আমাদের দলের নেতাকর্মীদের বাইরেও তাদের যে স্বতঃস্ফূর্ত মানে উপস্থিতি, তার প্রতি যে অখণ্ড ভালোবাসা এবং আস্থার প্রতীক হিসাবে আমরা দেখেছি যে ভাত ভাঙা জোয়ারের মতো যে গণস্রোত আমরা দেখেছি, যে ঢাকা রাজধানী জানাজার শহরে পরিণত হয়েছিল। এটা হয়তো আবার মনে হয় যে স্মরণকালের সর্ববৃহৎ একটি জানাজা আমাদের বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে। তো এই জানাজাই প্রমাণ করে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে শুধু দলের বিএনপি চেয়ারপারসনই ছিলেন না, উনি যে এই দেশের গণমানুষের, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের যে জন্য, দেশের জন্য যে অবদান রেখেছেন এবং গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছেন এবং যে দেশের মানুষের জন্য যে তিনি কাজ করেছেন এবং যে করতে গিয়ে তিনি যে দেশের যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের যে রোষানলে পড়ে তার যা ব্যক্তিগত আক্রোশে যে প্রতিহিংসার শিকার হয়ে তিনি যেভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন এবং তিনি বাড়ি ছাড়া হয়েছেন, এটা আমার পূর্ববর্তী বক্তা তারা দুজনই, আমাদের ডাক্তার সায়ন্ত সহ মামুন দুজনই চমৎকারভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যে উত্থান হয়েছে, একজন গৃহবধূ থেকে এসে তিনি যেভাবে মানুষের মন জয় করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা আর কি। এখন তার যে 25টি আসন থেকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন এবং তার জন্য আমরা দেখেছি যে এই তার প্রতি যে আক্রোশ বিদ্বেষ, তার কারণে তার প্রতি উত্তরসূরি পত্নী হিসাবে তিনি মানে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে তিনি কিন্তু সেই আদর্শই ধারণ করেছেন, যার কারণে তিনি দেশপ্রেমের পরীক্ষায় মানে তিনি বারবার তিনি অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এবং তিনি দেশের প্রতি তার যে 99 ফরমায়েশি রায় দিয়ে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে অনুপ্রাণিত করে গিয়েছেন এবং সেখানে সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তার যে
মানে হ্যাঁ, যেমন মানে খান কবির খোকন, আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করছিলেন এবং এই সমস্ত বিষয়গুলো আমরা গেল কয়েকদিন ধরে আলাপ করছি, কারণ আলাপ করাটা প্রয়োজন, কারণ অনেকেরই জানা উচিত। একটা বিষয় কি একটু বলবেন, মানে আজকেও অনেক গণমাধ্যম এই বিষয়টা নিয়ে একটু প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেছেন। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যখন এবারকের হাসপাতালে ভর্তি হলেন তখন থেকে শুরু হলো এবং তিনি যখন মারা গেলেন সেই পর্যন্ত অনবরত একটি মহল গুজব ছড়িয়ে গেছে, যেই গুজবটা আসলে তার মৃত্যুর পর আরো বড় আকারে ছড়ানোর চেষ্টা হয়েছে, যেখানে বিএনপির অনেক নেতাকর্মীকে বলতে হচ্ছে শোকের মধ্যেও যে আপনারা গুজব ছড়াবেন না, কিন্তু এটা থামানো যাচ্ছিল না। আপনার কি মনে হয়, মানে কারা এগুলো ছড়াচ্ছে, কোন উদ্দেশ্যে বা ছড়াতে পারে? একটি প্রতিক্রিয়াশীল শক্তি, একটি যারা ধর্মাশ্রয়ী মানে ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে, তারা বড আইডি দিয়ে মানে আমাদের এই এই যে বিশাল যে আমাদের জনপ্রিয়তা বিএনপি, বিএনপি যে কি এই দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল বিএনপি। বেগম খালেদা জিয়া এই দলকে যেভাবে দীর্ঘদিন যাবৎ এই দলের নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়ে আমাদের এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। আজকে ফেসিবাদের যে পতন হয়েছে, এই পতন হওয়ার পিছনেও মানে তার যে অবদান, এবং এই জন্য আমাদের গোটা জাতি তার কাছে আমরা অনেকটা কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ হয়েছে। এই যে সকল শ্রেণী পেশার মানুষের যে মানে তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে আস্থা, এবং তাকে যে তাকে যে স্মরণ করার জন্য তার জানাজা উপস্থিত হওয়া, তা থেকে প্রমাণ হয় যে তিনি কত বড় মাপের বড় মাপের নেত্রী ছিলেন। তিনি চুল থেকে নখ পর্যন্ত ছিলেন সম্পূর্ণ জাতীয়তাবাদী, এবং তিনি বারবার বলেছেন, আমার বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এবং এই দেশের মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার মৃত্যু হবে। আমার তিনটি পরিবার, একটি আমার দল, একটি দেশ, এই আমার আমার দেশের জনগণ, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। এই যে কোনো প্রভু নেই, আমার বাইরে কোনো কিছু নেই। এই যে দেশের মানুষের প্রতি যে তার মানে এই যে অকুণ্ঠ ভালোবাসা এবং দেশপ্রেমের যে ভূমিকা তিনি রেখেছেন, এবং সেই কারণে আজকে দেখা যায় তার বিরুদ্ধে একটি শ্রেণী জানেন আগামী দিনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দানিশের প্রার্থীর পক্ষে, তা থেকে তারা নিশ্চিত বুঝতে পেরেছে আগামী নির্বাচনে তাদের নিশ্চিত পরাজয় বরাবরই হবে। তাই তারা বিভিন্নভাবে আমাদের এই দলের বিভিন্ন ইস্যু নিয়ে তারা ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এসব অপকর্ম কুৎসা রটিয়ে দলের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায়। এগুলো করে আমি মনে করি তারা নিজেরই কলঙ্কিত হবে, এবং তারা তাদের যে এটা যে সাধারণ মানুষ যে আসলে পাত্তা দিচ্ছে না, বেগম খালেদা জিয়ার জানাজার ছবিটা দেখলে সেটা হয়তো স্পষ্ট হবে। আমি একটু খোকনের কাছে আমার এই মুহূর্তে একটা প্রশ্ন, সেটা যে আপনি যে এই যেটা বললেন যে বিভিন্ন আইডি দিয়ে এই করা হচ্ছে সেই করা হচ্ছে, এক্ষেত্রে মানে আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা এগুলো প্রোটেক্ট করার? না, এইগুলো প্রোটেক্ট, এটা আমার মনে হয় যে আমাদের এই বিষয়গুলি নিয়ে আমাদের দল, আমরা এটা আমাদের দলের থেকে ইতিমধ্যে আমরা এই 7 দিন ব্যাপী তো আমরা শুধু আমাদের দলীয় শোক ঘোষণা করা হয়েছে, আমরা জানেন, রাষ্ট্রীয় শোকের পাশাপাশি তার পরবর্তীতে আমরা নির্বাচনী যে আচরণবিধি মেনে আমরা নির্বাচনী কাজ করব, এবং আমাদের কিছু কৌশল রয়েছে কিভাবে আমরা এইসব মিথ্যা ভুয়া এবং এই যে বড় আইডি দিয়ে যে এই ধরনের অপপ্রচার কুৎসা রটানো হচ্ছে, রটিয়ে ভাবমূর্তি বিনষ্ট করা হচ্ছে, মানুষ বুঝে গেছে, এবং সেটাকে কিভাবে প্রোটেক্ট করা যায় ইতিমধ্যে আমাদের দল থেকে, মিডিয়া সেল থেকে এগুলো আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেটা আমরা কাউন্টার করে এটা যেন আমাদের সাধারণ জনগণ যেন বিভ্রান্ত না হয় যে এইসব তথ্য ভিত্তিহীন, এগুলা কোনো এই সত্যতা নেই, এগুলা শুধু তারা আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য করা হচ্ছে। এগুলোর জন্য আমাদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, সেভাবে প্রস্তুতি চলছে। আমরা আশা করব যে এইসব মিথ্যা বড আইডির এইসব মিথ্যা তথ্যে জনগণ বিভ্রান্ত হবে না। আগামী দিনে মানুষ অত্যন্ত সচেতন, মেধাবী। আমি মনে করি জনগণ দিন শেষে তারা চিন্তা করে তারা সেই সঠিক সিদ্ধান্ত নেবে, যেহেতু জনগণ ভোটাধিকারে বঞ্চিত ছিল। আগামী দিনে যারা দীর্ঘ 16 বছর যারা আমরা অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হয়েছি, অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা শিকার হয়েছে এই দলের নেতৃবৃন্দ আমরা সবাই। তো সেখানে আমার মনে হয় যে এই যে ঐতিহাসিক যে জুলাই আগস্টের যে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে 5ই আগস্টে যে আমাদের যে আংশিক বিজয় হয়েছে, সেই চূড়ান্ত বিজয়টা হবে আগামী জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠা হবে, আগামী 2026-এর যে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, তার মধ্য দিয়ে নির্বাচনের জনগণের নির্বাচিত জনগণ যেদিন তাদের পছন্দের দল, পছন্দের প্রার্থীকে
তাদের পবিত্র আমানত ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে, সেদিনই হয়তো চূড়ান্ত বিজয় হবে। সেই আমি বিজয়ের আপনার এই প্রাক্কালে অনেক ষড়যন্ত্র দেশি বিদেশি হ্যাঁ চক্রান্ত হচ্ছে। সেই দেশি বিদেশি চক্রান্ত করে আমার মনে হয় যে তারা খুব বেশি দূর আগাতে পারবে না, আর তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমি মনে করি যে এগুলো নিয়ে আমরা খুব চিন্তিত নই, কারণ আমরা জানি যে জনগণই এটা সঠিক জবাব দিবে সময়। কারণ আমরা আমাদের নেতা তার এখন অত্যন্ত বিচক্ষণ, মেধাবী, একদম। আমি একটা বিচক্ষণ। বিরতিতে যাব, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসব এবং আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতেই চাই। এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, এবং একটি চিঠি নিয়ে এসেছেন যেখানে সমবেদনা জানানো হয়েছে এবং শোক জানানো হয়েছে। পাশাপাশি একটা চমৎকার বাংলাদেশ তৈরি করার জন্য বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সে আদর্শের গুরুত্বটা কতখানি সেটাও সেখানে উল্লেখ করা ছিল। কখনো কখনো হয় না ডাক্তার সায়ন্ত, যে একটা শোকের আবহের মধ্যে একটা টানাপোড়েন কখনো কখনো ঠিকঠাক হয়ে যায়, একটা পরিবেশ কখনো কখনো জটিল সম্পর্ককে সহজ করে দেয়। তেমন একটা সম্ভাবনা তৈরি হলো কিনা, এটা আমি বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানার চেষ্টা করব এবং জনাব খায়রুল কবির খোকন আপনার কাছেও জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, আরও একটা বিরতি নিচ্ছি, ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। একাত্তর জানালে আপনারা আছেন, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। ডাক্তার শাখাওয়াত হোসেন শান্ত, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা বিরতির আগে বলছিলাম, প্রশ্ন একটা রেখে গিয়েছিলাম আপনার কাছে, যে এস জয়শঙ্করের ঢাকায় উপস্থিতি, বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন, এবং হয় না যে কূটনীতিক যারা আসলে এই ঘরানার মানুষ, তাদের আচার আচরণ, হাঁটাচলা, গেস্টারের মধ্যেই একটা বার্তা থাকে, এবং সেই জায়গা থেকে অনেকেই এই সমীকরণটা মেলানোর চেষ্টা করছে যে এবার বোধহয় বরফ গলল ভারত বাংলাদেশের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনটা ঠিকঠাক হলো। যদিও পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন এতদূর ভাবার কোনো প্রয়োজন নেই, ওটা ভবিষ্যতের উপরে ছেড়ে দেওয়াই ভালো। আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি বলে, আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। আপনারা স্টুডিওতে দুজন যারা আছেন, দুজনেই পেশাদার সাংবাদিক। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের নিউজ ফলো করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গণতান্ত্রিক বিশ্ব থেকে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যেই স্টেটমেন্টগুলি এসেছে, তাতে দেখবেন শুধুমাত্র শোক প্রকাশ করেই কেউ থেমে থাকেনি। খালেদা জিয়ার সাহস, সংগ্রাম ও সাফল্যের বর্ণনাও তাদের স্টেটমেন্টে এসেছে বারবার। গণতন্ত্রের জন্য তার যে ভূমিকা, নারী শিক্ষার জন্য তার যে ভূমিকা, এগুলো কিন্তু উদাহরণ হয়ে আছে। সুতরাং তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন নেতৃত্বে পরিণত হয়েছেন। আর তার সময়ে দেখবেন যে তিনি যখন রাষ্ট্র পরিচালনায় ছিলেন, তখন বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখত। শেখ হাসিনার সরকারের মতো কোনো একটা বিশেষ দেশকে প্রভু মেনে বা অভিভাবক মেনে চলার নীতিতে বিএনপি কখনো ছিল না। তারা ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখত। তারা কারোর সঙ্গে বৈরিতায় না গিয়ে, কাউকে প্রভু না বানিয়ে, কারো আধিপত্য মেনে না নিয়ে, সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখে যে একটা ব্যালেন্সড, যে একটা ডেমোক্রেটিক রিলেশনশিপ, বাংলাদেশের আত্মমর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে সেটা করে দেখিয়েছেন বেগম খালেদা জিয়া। যে কারণে দেখবেন আজকে বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পরে সার্কভুক্ত সব দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা এসছেন। তার অন্যান্য আরো প্রায় 34 জন বিভিন্ন দেশের প্রতিনিধিতে অংশগ্রহণ করেছেন এই জানায়। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি দেশের, যেমন পাকিস্তান এবং ভারতের দুজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি এসছেন। সাধারণত বাংলাদেশে এই মুহূর্তে অন্য এমন কোনো নেতা নেই যার মৃত্যু বা জানাজা বা তার কোনো বিষয়ে এইরকম এই দুটি দেশ সহ সব দেশের প্রতিনিধিরা আসতে পারেন। সেই বিবেচনায় খালেদা জিয়াকে এই দেশগুলিও ওই মাপের নেতৃত্ব হিসেবে গ্রহণ করেছে, এবং ভবিষ্যতে বাংলাদেশে এইরকম ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রেখে, সকলের সঙ্গে বন্ধুত্ব রেখেও আত্মমর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে চলার মতো দল যে বিএনপি বা তাদের নেতৃত্ব, এইরকম একটা বার্তা এই সকল সার্কভুক্ত 6 দেশের প্রতিনিধিদের মাধ্যমে, বিশেষ করে পাকিস্তান এবং ভারতের গুরুত্বপূর্ণ 2 প্রতিনিধির মাধ্যমে এটা পাওয়া যায়। অন্যান্য কোন দলের প্রতি, এক এক দলের প্রতি এক এক দেশের বিশেষ আনুকূল্য আছে, এক এক দলেরও এক এক দেশের প্রতি বিশেষ আনুকূল্য আছে। এখানে বিএনপি হচ্ছে ব্যতিক্রমী একটা দল, যারা বিশেষ কোনো দেশের প্রতি একক আনুকূল্য নাই, এবং তারা কূটনীতিতে সব ডিম এক ঝুড়িতে রাখার, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একদম স্পষ্ট বক্তব্য। আমি এই রেশ ধরেই জনাব খায়রুল কবির খোকন, ছোট করে আপনার একটা মন্তব্য আমি নিতেই চাই, কারণ বেগম খালেদা জিয়ার শোক জানাতে যেভাবে আসলে 7টি দেশের 6 জন পররাষ্ট্রমন্ত্রী এবং একজন
পার্লামেন্টের স্পিকার এসেছেন পাকিস্তানের, সবার আসলে বিভিন্ন পক্ষ, বৈশ্বিক রাজনীতিতে বিভিন্ন পক্ষ থাকতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন করতে এসে সবার একটাই উদ্দেশ্য ছিল স্রদ্ধাটাই নিবেদন করা। তার মানে বোঝা যাচ্ছে সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশের স্বার্থটাকে তৈরি করা, এবং ডাক্তার সাধু যেটা বলছিলেন নির্দিষ্ট কোনো দেশকে স্বার্থটাকে বিকিয়ে দেয়া, এসকম যে ছবিগুলো আমরা দেখেছি সেই ছবির বাইরে গিয়ে একটা আশাবাদের ছবি আমরা দেখলাম। আপনার মনে হয় কিনা নির্বাচন পরবর্তী সময়ের জন্য যে বাংলাদেশ আমরা চিন্তা করছি বা আপনারা ভাবছেন তার একটা ছবি দেখা গেল কিনা? ধন্যবাদ। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা জানেন যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এবং কূটনীতির ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদী যে আমাদের রাজনীতি, আমাদের যে আদর্শ, সেটা হলো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা আমাদের বন্ধুত্বের সম্পর্ক, সেটা কোনো প্রভুর সম্পর্ক নয়। সেখানে আমাদের যে এই বিষয়গুলো নিয়ে আমাদের অতীত আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, তিনি যা এটা উপলব্ধি করেছিলেন, ওই উপলব্ধি থেকেই তিনি কিন্তু সার গঠন করেছিলেন। সার গঠন করে তিনি বোঝাতে চেয়েছিলেন যে আমাদের সমস্ত রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকবে আমাদের সমতার ভিত্তিতে, আমাদের মর্যাদার ভিত্তিতে, কিন্তু প্রভু বা অন্য কোনো ভিত্তিতে নয়। সেটা আমরা দেখেছি বিগত যে 16 বছর, যে একটি ফ্যাসিস্ট, একটি দানবীয় সরকার, মাফিয়া সরকার, একটি অগণতান্ত্রিক সরকার, অসাংবিধানিক সরকার আমাদের যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, বিনা ভোটে দখল করেছিল, তারা কিন্তু আমরা দেখেছি যে তার কূটনৈতিক ক্ষেত্রে তারা যে নত জানু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা যে দেশকে তারা মানে যে পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছিল, মানে আমাদের দেশের স্বার্থ জনাঞ্জলি দিয়ে, স্বার্থ বিসর্জন দিয়ে তারা পাশের রাষ্ট্রের সাথে যে সম্পর্কগুলো গড়েছিল, যার কারণে আমাদের মর্যাদা হানি হয়েছিল এবং তারা বাংলাদেশের ভাবমূর্তিকে চরমভাবে তারা বিনষ্ট করেছিল। কিন্তু আমাদের বেগম খালেদা জিয়ার যে রাষ্ট্র পরিচালনা, 3বার তিনি বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে মানে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করেছেন। সেই পরিচালনা করতে গিয়ে তিনি অত্যন্ত দক্ষতার সাথে, মানে যোগ্যতার সাথে তিনি আমাদের এই কূটনৈতিক সম্পর্কগুলো তিনি করেছেন, মেনটেন করেছেন, সম্পর্ক রেখার চেষ্টা করেছেন। সেই কারণে মানে বাংলাদেশের বাইরে সুচিকিৎসার সুযোগ পাননি। ডাক্তাররা বলেছেন 4 বছরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, যার কারণে এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তার শক্তিকে আমরা তার এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আগামী দিনে যে পথ চলা, আমাদের যে আগামী দিনের যে দেশনায়ক বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘ 27 বছরে নির্বাসনে থেকে দেশকে কারাগারে তাকে দীর্ঘ সময় কাটাতে হয়েছে, সেখানেই তাকে স্লো পয়জনিং করা হয়েছিল। এবং আমরা দেখেছেন যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশের কারণেই তিনি সেখানে তার সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। এবং এই দেশের অনেক চোর ডাকাত খুনিরাও দেশে আমাদেরকে দেখতে পেয়েছি যে এই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে মহাপ্রয়াণ হলো, তিনি তার প্রতি যে শ্রদ্ধা নিবেদন করার জন্য যে প্রায় পৃথিবীর 52টি দেশের রাষ্ট্রপ্রধান এবং সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসে তার যে সমবেদনা জানিয়েছেন, তারা যে শোক প্রকাশ করেছেন, এবং সেটা অত্যন্ত বিরল। সেটা তার যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে আমাদের যে ভূমিকা, আমাদের যে আন্তর্জাতিক যে সম্পর্ক রাখার ক্ষেত্রে যে আমাদের যে পলিসি, আমাদের সেই পলিসিটার ক্ষেত্রে কিন্তু সেটা আমরা সফল হয়েছিলাম, যার কারণে তারা আমাদের প্রতি এবং নিঃসন্দেহে এটা একটা আশাবাদের জায়গাও তৈরি করেছে। শোকের মধ্যেও কিছু শক্তি পাওয়ার মতো রসদ আসলে এখান থেকে পাওয়া গেছে। আমি অবশ্যই সেটা ইঙ্গিত পেয়েছি আমরা। ভারতের যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেও তিনি যে নরেন্দ্র মোদী যে বার্তা নিয়ে এসছেন, সেটার থেকে আমরা কিছু ইঙ্গিত পাই তারা কি করছে। আমাদের পরবর্তী সরকারের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রেও তারা আমাদের সাথে সুসম্পর্ক রাখার ইঙ্গিতই বহন করে। এই বক্তব্যটাই আসলে আপনার কাছ থেকে স্পষ্ট হওয়ার চেষ্টা করছিলাম এবং খুব চমৎকার করে আপনি সেটা স্পষ্ট করলেন। আমি 1 মিনিটের মধ্যেই জিয়াউল কবির সুমন আপনার সব সেটা হচ্ছে ভারতের সাথে বেগম খালেদা জিয়া কি বলতেন যে ভারতের সাথে আমাদের সমতার সম্পর্ক থাকবে, আমাদের কোনো প্রভু নেই, বিদেশে ওনার ব্যক্তিগতভাবে আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, সেটাও তিনি বলতেন সবসময়। আরেক নেত্রী কি বলেছেন
যে ভারতকে যা দিয়েছে চিরকাল মনে মনে রাখবে। রাখবে। তো এই যে দুইজনের মধ্যে যে ব্যক্তিত্বের এবং তাদের যে গার্ডস পার্টস যেগুলো আমরা বলি, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া তারা নিজেরাই কিন্তু এক একটি প্রতিষ্ঠান, এবং তাদের জীবনী থেকে, তাদের রাষ্ট্র পরিচালনা থেকে অনেক কিছু শেখার আছে। আমার 2006 সালে বেগম খালেদা জিয়ার সাথে সরকারিভাবে, মানে তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তুরস্কে যাওয়ার সুযোগ হয়েছিল তখন। সেখানে জিয়াউর রহমানের নামে একটি রাস্তার সড়কের বিশেষ করে যে এম্বাসি ছিল বাংলাদেশে, সেই সামনের সড়কটির নাম জিয়াউর রহমান এক্সপ্রেসওয়ে করা হয়েছিল। তারপরে 2010 সালে সৌদি আরবে ওমরা করার সুযোগ হয়েছিল, তখন তিনি বিরোধী দলীয় নেত্রী। তো তখনও দেখেছি যে মানে প্রয়োজন ছাড়া তিনি কোনো করতেন না, মানে অপ্রয়োজনীয় কোনো কথাই বলতেন না। আমরা কি বলি, প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই বিষ। মুখের ভাষাও কিন্তু সেরকমই, আপনি মুখেই জয় মুখেই ক্ষয়। তো এই জিনিসটা ওনার একটা প্লাস পয়েন্ট, যে উনি পরিমিতি বোধ এবং কোথায় থামতে হবে, কোথায় কি বলতে হবে, এগুলো উনি ভালো মতোই জানতেন। যার ফলে ওনার সারা জীবনে আমরা কিন্তু যেসব বক্তব্য দেখি, একটা জায়গায় বোধহয় উনি একটু উত্তেজিত হয়েছিলেন যে বালুর ট্রাক দিয়ে আটকানোর সময়, তখন ওই বেয়াদব বলেছিলেন। এছাড়া কোথাও আপনারা কোনো কথা ওনার মুখে পাবেন? আসলে বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক সময়ে আমার একটা পুরনো ভিডিও নতুন করে আসলো সামনে, সেটা হচ্ছে সংসদে উনি কথা বলছিলেন। মানে উনি দাঁড়িয়ে যে কথাগুলো বলছিলেন, যে শব্দে বলছিলেন, সেটা আসলে পুরোপুরি রাজনৈতিক শিষ্টাচারের একটি নিদর্শন হতে পারে। অনেকেই সেই কমেন্ট সেকশনে লিখছিলেন এবং অনেকে আক্ষেপ করছিলেন যে এই সময় তরুণ প্রজন্ম আসলে ঠিক এই সময়ের সাক্ষী হতে পারলো না। তারপরেও আমরা আলাপ করার চেষ্টা করলাম, কারণ এত বড় নেতা, তিনি আদর্শিকভাবে যে জায়গাটায় নিয়ে গেছেন সেটা নিয়ে আলাপ করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা প্রতিদিন আসলে ধারণাটা পেতেই চাই, কারণ সামনে একটা বড় নির্বাচন, খুব কাজে আসবে সেই জায়গা থেকে। অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাকে রাতে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। দর্শক, আরও একবার বিরতি নিচ্ছি, 71 জানালে আমাদের সঙ্গে থাকবেন। এবং জিয়াউল কবির সুমন, বলে রাখি এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির স্পেকট্রাম ডিভিশনের কমিশনার মাহমুদ হোসেন। মাহমুদ হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো সেটা দর্শকদেরকে একটু জানিয়ে রাখি। দর্শক, আপনারা জানেন অবৈধ যে মোবাইল সেটগুলো বাজারে আসছে, যেগুলো দিয়ে আসলে নানামুখী অপরাধ ঘটছে, এবং মোবাইল হারিয়ে গেলে সেই মোবাইল খুঁজতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে, কারণ একই মোবাইলের যে আইএমইআই নাম্বার, সেটা দিয়ে প্রায় 50 লক্ষের ওপর মোবাইল বাজারে ঘুরে বেড়াচ্ছে। কাজেই সঠিক বা যে মালিক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে নানামুখী অপরাধ হচ্ছে, এবং মোবাইলের নানা রকমের যে খুচরা যন্ত্রাংশ সহ নানা কিছু অবৈধ পথে আসলে দেশের বাইরে থেকে দেশে ঢুকছে। এই সমস্ত বিষয়গুলোকে থামানোর জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বিটিআরসির পক্ষ থেকে, যেটা নাম হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, সংক্ষেপে এনইআইআর। মোটামুটিভাবে 2018 থেকে এটা নিয়ে আলাপ হচ্ছে, চেষ্টা করা হচ্ছিল, এবং পরবর্তীতে নির্দিষ্ট করা হলো, এবং আমরা দেখলাম যে সময়টাও বাড়ানো হলো এটাকে আজকে, অর্থাৎ 1 জানুয়ারি বছরের প্রথম দিন থেকেই চালু করার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম বারবার সময় দেওয়ার পরও শুরু করা যখন হলো, তখনই বিটিআরসির যে কার্যালয়, সে কার্যালয়ে হামলা হলো, এবং বলা হচ্ছে যে ব্যবসায়ীরা আন্দোলন থেকে এই হামলাটা করেছে, এমন কিছু খবরও প্রকাশ পাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, ব্যবসায়ীরা কি হামলা করতে পারে? হামলা তো ব্যবসায়ীদের ভাষা হওয়ার কথা না, তাহলে হামলাটা করলো কারা? নিশ্চয়ই সেগুলো তদন্ত সাপেক্ষে বেরোবে। কিন্তু আমরা একটু আলাপ করতে চাই। বিটিআরসি কমিশনার মাহমুদ হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এই রাতের বেলা আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। কিন্তু বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই জনসম্পৃক্ত যে আসলে আপনার সঙ্গে কথা বলার প্রয়োজনই ছিল। একটু বলবেন আসলে, মানে সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে যা যা এখন পর্যন্ত এসেছে, কি পরিস্থিতি, আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি বিটিআরসির হলো, আপনারা কতটা শঙ্কার মধ্যে পড়লেন, এবং একই সঙ্গে এনইআর কার্যক্রমের মিথ কেন প্রচলিত হচ্ছে? মানে এই কার্যক্রমের উদ্দেশ্য সবকিছু তো স্পষ্ট, তারপরে কেন আসলে এই আন্দোলনটা চলছে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। প্রথমে আমি আপনার দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ড যদি বলি, যে এনইআইআরটা যখন আমরা চালু করতে গেলাম, আপনি সঠিকভাবেই বলেছেন যে 2018 সাল থেকে এটা চেষ্টা চলছিল, মাঝখানে এটা বন্ধ করা হয়। মানে এখানে যে ফিচারগুলো দিয়ে আইএমইআই ট্র্যাকিং করা হবে সেটা বন্ধ করা ছিল। তো আমরা নতুন করে যখন উদ্যোগ নিলাম, আমরা ডিসেম্বরে এটা চালু করতে চাইলাম। তো এখানে ব্যবসায়ীদের, মানে কি, একটা সেকশন অফ দ্য ব্যবসায়ীজ, যাদেরকে আমরা বলবো যে রিটেইল ব্যবসায়ী, তারা খুচরা
ফোন বিক্রি করে, ইম্পোর্ট করে, অথবা নানানভাবে ওনারা ফোনগুলো নিয়ে আসেন এবং সেগুলো বিক্রি করেন। তো এই ব্যবসায়ীদের একটা সংগঠন আছে যেটা মোবাইল বিজনেস কমিউনিটি। সেই মোবাইল বিজনেস কমিউনিটি আমাদের সাথে যোগাযোগ করলো এবং তাদের অনেকগুলো দাবি দাওয়া নিয়ে আমাদের সাথে কথা বলতে চাইলো। তা আমরা বিটিআরসি থেকে এই বিষয় নিয়ে অনেকবার তাদের সাথে বসেছি। এর মধ্যে বেশ কয়েকটা দাবি, কিন্তু আমি বলবো যে ওদের মেজর 5টা দাবির মধ্যে 4টা দাবি কিন্তু পুরোপুরি মেনে নেওয়া হয়েছে। এর মধ্যে একটা ছিল যে তাদের ট্যাক্স অনেক হাই, 61.8%। এই ট্যাক্সটা কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকেই উপদেষ্টা মণ্ডলীর সভায় কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে এটা একটু কমে বলে যাবে। রাখি, এইটুকু দর্শকদেরকে বলে রাখি, প্রেস সচিব জানিয়েছে যে মুঠোফোনে আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। আগে ছিল 25%, এখন দিতে হবে 10%। দেশে মুঠোফোন উৎপাদনকারীদের জন্য কাস্টম ডিউটি 10% থেকে 5% আনা হয়েছে। জি যে তো ইম্পোর্ট ডিউটিটা কমে গেল। তারপর তাদের আরেকটা দাবি ছিল যে তারা যদি ইম্পোর্ট করতে চায় তাহলে যেন আমাদের যে প্রসিডিউরটা এটা যেন সহজ করা হয়, সহজীকরণ করা হয়। সেক্ষেত্রেও আমরা বিটিআরসির পক্ষ থেকে বলেছি যে তাদের যেসব ডকুমেন্টস আমাদের নেওয়া প্রয়োজন, মানে যেগুলো রিকোয়ারমেন্ট ছিল, আমরা সেখানে অনেক শিথিল করব, যাতে ওই ম্যানুফ্যাকচারারের সার্টিফিকেট দেওয়ার ব্যাপার ছিল সেটাও আমরা শিথিল করেছি, ওটা না হলেও চলবে। এভাবে আমরা আরও বেশ কয়েকটা দাবি তাদের আমি বলবো যে মেনে নিয়েছি। এর মধ্যে একটা ছিল যে ওদের যে স্টকগুলো এখন বাজারে আছে এগুলো কি হবে। তা আমরা বলেছি যে এটা অনেকটা মানে ট্যাক্স ছাড়াই খুব নামমাত্র একটা ট্যাক্স দিয়ে, কয়েকশো টাকা ট্যাক্স দিয়ে এটাকে আমরা আমাদের সিস্টেমে আমি অ্যাকসেপ্ট করে নেব। তখন তারা আবার বললো যে না, আমাদের তো আরও কিছু পাইপলাইনে আছে, আমরা ইম্পোর্ট করছি, যেটা পাইপলাইনেরগুলো কি হবে। তখন বললো আমরা সেগুলোও মেনে নিব। তো সেটা করে আবার আরো 15 দিন তাদের জন্য, তারা যাতে সহজে এটাকে দিতে পারে আইএমইআই নাম্বারগুলো, সেগুলোর জন্য আমরা কিন্তু আরো 15 দিন দেরি করলাম। এরপরে যে ঘটনাটা ঘটলো আজকে বিটিআরসিতে, এটা খুবই দুঃখজনক আর কি। কারণ আপনি যথার্থই বলেছেন যে ব্যবসায়ীরা তো আসলে এখানে সরকারি প্রতিষ্ঠান, একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তারা হামলা করবে, ভাঙচুর করবে। এখানে আমাদের যে এমপ্লয়িরা ছিল তারা বেরোতে পারছিল না। মানে এটা একটা খুব সিচুয়েশনটা খুব মানে আমি বলবো ক্যাওটিক ছিল, এবং এখানে তারা বেশ মানে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল এবং আমাদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। গ্লাস টাস তো অনেক ভেঙেছে, বাস একটা মানে নষ্ট মানে ভেঙে ফেলেছে। প্রায় আমার অনুমান যে অ্যাবাউট মানে 1-1.5 কোটি টাকার হয়তো বা ক্ষতি করেছে আর কি তারা। তো এই হচ্ছে গিয়ে মানে ব্যাকগ্রাউন্ড যে কি জন্য করলো। তবে একটা দাবি তারা করে আসছে, যেটা বিটিআরসির পক্ষে আসলে কিছু করার নেই, সেটা হলো তারা পুরনো সেট, রিফারবিশ সেট যেগুলো, এগুলো আমদানি করতে চায়, এগুলোকে এখানে বিক্রি করতে চায়। তো এখানে পুরনো কোন জিনিসটা বিক্রি হবে না হবে, কোনটা ইম্পোর্ট হবে, বিক্রি ঠিক না, কোনটা ইম্পোর্ট হবে এটা আসলে নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। তো আমরা বলেছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে লিস্ট আছে সেই লিস্টে এই মোবাইল ফোন নেই। সেখানে তো পুরনো গাড়ি ইম্পোর্ট করা যায়, কিন্তু মোবাইল ফোনটা লিস্টে নেই। তো এটা তো ওরা বাণিজ্য মন্ত্রণালয় করবে, এটাকে লিস্টে নেবে, কি প্রসেসটা চেঞ্জ করবে। এই পার্টটুকু ছাড়া বাকি সবই কিন্তু তাদের মেনে নেওয়া হয়েছে, তাদের দাবিগুলো। এখন এই প্রসেসটা শুধুমাত্র পুরনো সেটের কারণে যদি এই যে আমাদের এনিয়ার চালুর কার্যক্রমটা এভাবে ব্যাহত হয়, সেটা সত্যি দুঃখজনক। একটা বিষয় কি একটু বলবেন, মানে যদি বলার সুযোগ থাকে, সেটা হচ্ছে জনাব মাহমুদ হোসেন, এই যে মোবাইল বিজনেস কমিউনিটি, তাদের সঙ্গে আপনাদের কথা হয়েছে, কয়েক দফা সুযোগ দেওয়া হয়েছে। আজকে যে ঘটনাটা ঘটলো তারপর কি তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যে তারা এই দায়টা নেবে কিনা? ওইভাবে যোগাযোগ করা হয়নি, কারণ তারা এই আক্রমণটা বা এই যে বিটিআরসি ভবনে যে এসছে গোলযোগটা করলো, এটা করেছে বিকেল 4টার দিকে। মানে এটা ইন্টেন্সিফাই হয় আরো পরে 4:30টার দিকে। তো এক পর্যায়ে যখন পুলিশ এসে আসে, তারপর তারা ওখান থেকে চলে যায়, তখন অলরেডি 6:30 বাজে। এবং তখন আমাদের দিক থেকে আসলে পুলিশকে শুধুমাত্র ইনফর্ম করেছি আমরা যে কি হয়েছে। তারাও এখানে সরেজমিনে দেখেছে, এখানে আমাদের কয়েকজন তারা ছিল, তাদেরকে ওরা আটক টাটক করেছে। তো এখন আইন অনুসারে যেটা হয়, এখানে ভিডিও ফুটেজ আপনি যেটা উল্লেখ করলেন সেটা বিটিআরসিতেও যেমন ছিল, আশেপাশের ভবন থেকেও
আমি নিশ্চিত যে এই ভিডিও ফুটেজগুলো পাওয়া যাবে। তো আইন প্রয়োগকারী সংস্থা তারা নিজেদের মতো করে এটা দেখবে, সেটাই প্রত্যাশা। তার মানে ঘটনা যেহেতু ঘটেছে, তদন্ত চলছে, সেখান থেকে তো আরো ডেভেলপমেন্ট আসবে, আরো তথ্য জানা যাবে। আমি আরো কিছু বিষয় জানতে চাইবো, তবে তার আগে জাওয়াল কবির সুমন, আপনি কোনো প্রশ্ন করবেন কিনা? জি। না, আসলে বাংলাদেশে প্রায় 91% লোক কোনো না কোনোভাবে মোবাইল ফোন ইউজ করে। জি। মোট জনসংখ্যার এর মধ্যে 58 থেকে 64% তাদের নিজেদের ফোন আছে। 70% পরিবার তারা স্মার্টফোন ব্যবহার করে। তো বর্তমান আপনি সময়গুলোতে দেখবেন যে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সবকিছু, আমরা কিন্তু মোবাইল নির্ভর হয়ে গেছি। মোবাইলের উপর আমাদের বেশি ডিপেন্ডেন্সি চলে আসছে। তো সেই অবস্থায় এই যে মোবাইল বিজনেস কমিউনিটি, এটা মব কমিউনিটি হয়ে গেছে। তারা যেই আচরণটা করলেন আজকে, এটা মোটেই ব্যবসায়ী হিসেবে সেটা যায় না। যাদের সাথে আপনি নেগোশিয়েট করবেন, জি। যাদের রুলস রেগুলেশন আপনি মেনে চলবেন, আপনি তাদের সেখানে আপনি হামলা করে আপনি কোন ধরনের ব্যবসায়ীর পরিচয় আপনি দিলেন? একদম। তো এটা কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। আমরা চেষ্টা করব কারণ এই এখানে তো মোবাইল সময় বিজনেস, দেওয়া হয়েছে ওনাদের অনেকবার। একদম, এই মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষ থেকে কারোর বক্তব্য পাওয়ার নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আর যেহেতু এই ঘটনাটার পর আইন শৃঙ্খলা বাহিনী অনেককে আটক করেছে, সেখান থেকে তো নিশ্চয়ই তথ্য আসবে। একটা বিষয় নিশ্চয়ই একটু জানতে চাইবো, তারপর আবারও আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। যেটা মাহমুদ হোসেন, একটা বিষয় একটু বলবেন, মানে অনেকের কাছে অনেকভাবে বলা হয়েছে, তারপরেও যেহেতু সুযোগ হলো আরও একবার একটু জানাবেন সংক্ষেপে, মানে এনইআর চালু হলে যে ভালো কিছু হবে এবং আমার মোবাইল ফোনটা যে আমার, সেটা যে আমি বলতে পারবো, এই ব্যাপারটা তো অনেকের বোঝানোর প্রয়োজন আছে। কি হবে আসলে এনইআরটা চালু হলে, ছোট করে যদি একটু ধারণা দেন। জি, এনইআইআর আপনি এটা ডিফাইন করেছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এটা আসলে শুধু বিটিআরসিতে থাকবে তা নয়, এটা আসলে আমাদের 4টা মোবাইল অপারেটরের প্রত্যেকের এন্ডে কিন্তু একটা করে ইআইআর থাকবে, ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এবং সেগুলো কানেক্টেড থাকবে ন্যাশনাল ইআইআর এর সাথে, যেটা বিটিআরসিতে। তো এই ডেটাবেজে যে নাম্বারগুলো থাকবে, এগুলো হচ্ছে যে আইএমইআই হচ্ছে একটা ইউনিক নাম্বার আমাদের সবার ফোন সেটের। এই ইউনিক নাম্বারগুলো এখানে মানে স্টোরড থাকবে। তো যখনই কোনো নতুন মোবাইল ফোন আমদানি হয় অথবা দেশে উৎপাদন হবে, সেগুলোর কিন্তু ওই আইএমইআই নাম্বারগুলো এখানে কিন্তু স্টোর করা থাকবে। তো এখন যখন এই জিনিসটা স্টোর থাকবে, নতুন কোনো নাম্বার আসলে সেটাকে এটার সাথে মিলিয়ে দেখা হবে, এবং এটা স্টোর করা হবে হচ্ছে আমাদের যে সিমের সাথে, যে আমাদের ন্যাশনাল আইডি নাম্বারের সাথে এই হ্যান্ডসেটটাকে কানেক্ট করা হবে, মানে এটাকে একটা ট্রিপলেট ফর্ম করা হবে। সো আপনার এনআইডি, আপনার ফোন নাম্বার এবং আপনার যে আইএমইআই নাম্বার, যে ফোনের যে নাম্বারটা, এই তিনটার সাথে একটা লিঙ্ক থাকবে। এখন এটা সুবিধাটা আমরা অনেকেই আলোচনা করেছি। সুবিধা একটা বড় হচ্ছে যে সিকিউরিটি। আপনার ফোনটা নিয়ে যে একটা যে ক্রাইম হবে না, এবং ক্রাইম হলে কাকে ধরা হবে, হয়তোবা দেখা গেল যে একটা ক্লোন আইএমইআই, মানে আপনার ফোনের আইএমইআইটা ক্লোন করে আরো 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50 লাখ পর্যন্ত আইএমইআই হতে পারে। সেই আইএমইআই যদি হয়, তখন ওই ক্রিমিনালকে ধরা ইটস এ বিগ প্রবলেম। তাছাড়াও আপনার যে এখানে এনইআইআর এর মাধ্যমে আমাদের যে কোয়ালিটি, আমাদের হ্যান্ডসেটের কোয়ালিটি, কোন হ্যান্ডসেট আসছে, এগুলো কিন্তু একটা বিচার্য বিষয়। কারণ আমাদের দেশে যে হ্যান্ডসেটগুলো আসছে, সেগুলোর কোয়ালিটি যদি খারাপ হয়, আপনি কিন্তু নেটওয়ার্কের কোয়ালিটিও খারাপ পাবেন, আপনি ফোনের কোয়ালিটিও খারাপ পাবেন। তো এগুলো হচ্ছে গিয়ে এনইআই আসলে আমাদের করতে হবে। তো করতে হবে। একটা বিষয় একটু বলুন, মানে 1 তারিখে বছরের প্রথম দিন যেহেতু এটা চালু হলো, প্রথম দিনের অভিজ্ঞতাটা কি ধরনের পর্যবেক্ষণ দেখবেন আসলে? আচ্ছা, প্রথম দিনের অভিজ্ঞতা হচ্ছে এনইআইআরটা চালু হয়েছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হচ্ছে। সেগুলো হচ্ছে এই যে আপনাকে বললাম যে ইআইআর এর সাথে আমার এনইআইআর এর যে লিঙ্কটা, এই লিঙ্কের সিনক্রোনাইজেশনে কিছু ইস্যুজ আছে, এটা হচ্ছে না। সেগুলো আমরা আবার ব্যবস্থা নিচ্ছি, মানে ওই নাম্বারগুলো মোবাইল অপারেটর এন্ড থেকে আবার এনইআইআর এ দেওয়া হয়েছে, সেগুলো লোড করা হচ্ছে। সো মেবি সকালবেলায় কালকে আবার ওগুলো ঠিক হয়ে যাবে। তো একটা বড় ধরনের পরিবর্তনে, ধরেন যে আমি 18 কোটি গ্রাহকের নাম্বার নিয়ে হ্যান্ডেল করছি, এবং একটা ওয়ান ফাইন মর্নিং আমরা কিন্তু এটা নতুন একটা সিস্টেম করলাম। সেটা করতে গেলে টেকনিক্যাল কিছু গ্লিচ হতে পারে, মেজর কিছু হয়নি, এটা আমি অ্যাসুরেন্স দিতে চাই সবাইকে, আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও। মানে এটা সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হয়েছে। মাইনর যেসব ইস্যুজ আছে,
সেগুলো নিয়ে আমাদের কাছে কমপ্লেন আসছে। বিটিআরসিতে আমাদের 100 নামে একটা ফোন নাম্বার আমরা চালু করেছি, যেটা হচ্ছে কাস্টমারদের কাছে কমপ্লেনগুলো নেওয়ার জন্য 100। মোবাইল অপারেটরদের কিন্তু কাস্টমার কেয়ারে 121 বা বিভিন্ন নাম্বার আছে। তো যে কোনো জায়গায় এই কমপ্লেনগুলো করলে আমরা খুব দ্রুত এটার একটা ব্যবস্থা নিচ্ছি। মোবাইল অপারেটরদের একদম। যে ওয়ার্ড রুম, আমাদের হ্যাঁ। বিটিআরসির অপারেশন রুম, এগুলো কিন্তু একসাথে কাজ করছে। So, কাজ করছে এবং ধীরে ধীরে, গ্রাহকদের- যেহেতু প্রথম দিন তো কিছু অভিজ্ঞতা হবে, Complication ধীরে ধীরে থাকবে। হয়তো ঠিক হয়ে যাবে। আমি সবশেষ ছোট করে জাহুল কবির সুমন, আপনার না, সবশেষ এটা অবশ্যই এটা যেই কাজটা হলো NEIR, জি। এটা অত্যন্ত প্রশংসনীয়। এটা যদি সাকসেসফুলি ওনারা কন্টিনিউ করতে পারেন, তাহলে অবশ্যই বাংলাদেশের সিকিউরিটির ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা এবং তার অপরাধ, এই দুটোই তারা কন্ট্রোল করতে পারবেন। আমাদের কিন্তু আশপাশে অনেক দেশে এটা হয়ে গেছে, আমরা কেবল পিছিয়ে ছিলাম আমরা ভিন্ন সব- ভিন্ন নামে আর কি। হ্যাঁ, তো আমরা আশা করব যে তারা বিটিআরসি এটা স্মুথলি এই জিনিসটা করতে পারবেন এবং নাগরিকদের যেই আগামীর যে পথ চলা, সেটা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করতে সহায়ক হবেন। অনেক ধন্যবাদ মাহমুদ হোসেন, আপনাকেও সময়টা দিয়েছেন এবং যা ঘটেছে বিটিআরসিতে এবং আপনাদের যে পরিকল্পনা এরিয়া নিয়ে, সেটা আরও একবার জানার সুযোগ হলো। এবং দর্শক, আপনাদেরও ধন্যবাদ, দীর্ঘ সময় আপনারা ছিলেন এবং আগামীকাল ৭১ জানালে আরও নতুন বিষয় নিয়ে কথা হবে, আমাদের সঙ্গে থাকবেন।